আসসালামু আলাইকুম। তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে আদর্শ গ্যাসীয় গতিতত্ত্বের থার্ড লেকচার, ঠিক আছে? তো দেখো এখানে ফার্স্টে আছে বয়েল এবং চার্লসের সমন্বয়কৃত একটা সূত্র। তো চলো দেখে আসি সমন্বয়কৃত সূত্রটা কি। সমন্বয়কৃত সূত্র বলতে মেনলি বোঝায় যে ধরো সমন্বয় মানে কি, দুই বা তিনটা সূত্র একসাথে মিক্স করে একটা সূত্র বানাবো, ঠিক আছে? তো যেহেতু এখানে আমাদের বলে দিছে যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, তার মানে কি অবশ্যই বয়েল কিংবা চার্লস যে কোনো দুইটা সূত্র নিয়ে, বয়েল এবং চার্লসের দুইটা সূত্র নিয়ে একত্রে করে একটা মানে সূত্র বানাইছে। তো দেখো আমরা জানি যে বয়েলের সূত্র কি, ভি সমানুপাতিক 1/p। সমানুপাতিকের বদলে আমি লিখতে পারি ভি, কে লিখতে পারি সমানুপাতিক চিহ্ন যদি উঠাই, তাহলে লিখতে পারি কে ইজিক্যাল টু 1/p ইজিক্যাল টু কী হয়ে যায়, ভি ইজিক্যাল টু কে বাই পি হয়ে যায়। এই জিনিসটার থেকে আমরা আবার হচ্ছে, আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা এই জিনিসটা লিখলাম, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার দেখো ভি ইজিক্যাল টু কে টি, এটাকে আমরা দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার যেই কথাটা হচ্ছে সেটা হচ্ছে, এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো ভি ইজিক্যাল টু কেটি আমরা কোথায় পেলাম। দেখো আমি এখানে বলছি কি বয়েল ও চার্জ, আচ্ছা এখানে চার্জ লিখে ফেলছে, এখানে হবে হচ্ছে চার্লস, ঠিক আছে? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, তাহলে দেখো ফার্স্টে আমাদের বয়েলের সূত্রটা আমরা কি জানি, ভি সমানুপাতিক 1/p। এখান থেকে আমরা পাই হচ্ছে ভি ইজিক্যাল টু কে, মানে সমানুপাতিক চিহ্নটা দিলে কে 1/p। এখান থেকে আমরা লিখতে পারি না এই জিনিসটা যে ভি ইজিক্যাল টু হচ্ছে কে বাই পি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর সমীকরণে আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু কে টি, ঠিক আছে? ভি ইজিক্যাল টু কেটিটা আমরা কোথা থেকে পাইলাম, দেখো আমরা চার্লসের সূত্র কি জানি, আমরা চার্লসের সূত্র জানি হচ্ছে ভি সমানুপাতিক টি, যেখানে হচ্ছে চাপ কি থাকবে, স্থির থাকবে। তো এবার দেখো এই জিনিসটা থেকে এখন এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমি কি দিয়ে দেবো, ইকুয়াল দিয়ে টি দিয়ে দেবো। এটাকে আমি ধরলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবারে 1 আর 2 নম্বর সমীকরণ, দুইটা সমীকরণ পাইলাম। এবার দেখো 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমি এই জিনিসটা লিখতে পারি না, দেখো উভয় পাশে ভি আছে, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের দিকে তাকাও, উভয় পাশে ভি আছে, আমি ভি লিখলাম। উভয় পাশে কে আছে, আমি কে লিখলাম। এই পাশে আমার টি আছে আর এই পাশে হচ্ছে আমার পি আছে, তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি না টি বাই পি। সো আমি সেই জিনিসটা লিখলাম, ঠিক আছে? উভয় পাশে ভি আছে, আমি ভি একটা নিলাম, ভি লিখলাম। উভয় পাশে কে আছে, আমি কে নিলাম একটা, আর টি আছে একটা, পি আছে একটা, তাহলে টি বাই পি, মানে টিটা উপরে আছে পিটা নিচে আসে, সেজন্য টি বাই পি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তোমাদের মেনলি সহগটা সমীকৃত করছে এই আর কি। সো দেখো আমরা এখন যে সূত্রটা পেলাম, তো এখান থেকে আমি এভাবে লিখতে পারি ভি ইজিক্যাল টু, এখন আমরা যদি কে উপরে চলে যায়, এই ধরো আমার যদি এই কেটা, আচ্ছা আমি এখান থেকেই বুঝাই দেই। ধরো এই যে তোমার কেটা আছে, কেটা যদি উপরে চলে যায় তাহলে কেটি বাই হচ্ছে পি থাকে, তাহলে এই পাশে চলে গেল ভিপি বাই কেটি থাকে। কেটা যদি তুমি সিঙ্গেল রাখো তাহলে ভিপি বাই টি থাকে। এইটা আমরা একটা সূত্র পেলাম। অন্যভাবে যদি তুমি বলো তাহলে দেখো অন্যভাবে বলা যায় আমরা ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি, ঠিক আছে? মানে এখান থেকে এই যে ভি ইজিক্যাল টু কেটি আর ভি ইজিক্যাল টু কে বাই পি, এখান থেকে কেমনে আমি এই জিনিসটা লিখলাম সেটা যদি তোমরা না বুঝো তার জন্য কিন্তু আরেকভাবে লেখা আছে। ভি সমানুপাতিক 1/p এবং ভি সমানুপাতিক টি, এখান থেকে আমরা লিখতে পারি এই দুই পাশে আমাদের ভি কমন, ভি লিখলাম সমানুপাতিক 1/p ডট টি, এই কথাটা আমরা লিখলাম, ঠিক আছে? এটা লিখার পরে দেখো এখন এই জিনিসটাও পুরোটাই যায়, এটাও কিন্তু পুরোটাই তাই, এটা ভাঙলে এটাই হবে, কারণ ভি সমানুপাতিক 1/p, আবার ভি এর সাথে আবার টিও সমানুপাতিক আকারে আছে, ভি এর সাথে 1/p ব্যস্তানুপাতিক আকারে আছে। তো এটাতে আলাদা আলাদাভাবে লিখলে এরকম, একত্রে লিখলে এরকম। তো এবার এই সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন রেখে টিটা উপরে দিলাম আর পিটা নিচে দিলাম। দেন হচ্ছে ভি ইজিক্যাল টু সমানুপাতিক চিহ্ন দিলে কে টি বাই পি, তাহলে হচ্ছে আমাদের ভিপি ইজিক্যাল টু কে টি, আর কে যদি এই পাশে সিঙ্গেল আনো তাহলে ভিপি বাই টি। তাহলে বুঝছো এখানে কে ইজিক্যাল টু ভিপি বাই টি, আমি এইটা মেনলি কেমনে লিখছিলাম এটা কিন্তু আমি ভাঙটায় বুঝাই দিলাম এখানে, ঠিক আছে? সো ভালো কথা। এবার দেখো এবার যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে এই জিনিসটা, চলো একটু দেখে আসি। আমরা জানি এম ভরের কোনো গ্যাসের আয়তন যদি ভি হয় তাহলে একক ভরে কোনো গ্যাসের আয়তন হবে ভি বাই এম, আর বড় হাতের এম ভরের গ্যাসের আয়তন তখন হবে ভি ইন্টু এম বাই এম, ঠিক আছে? এবার দেখো
এখন আমরা জানি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাস কে ইজিক্যাল টু আর বলা হয়। ঠিক আছে, কে বলা হয় হচ্ছে আর। মানে ধরো আমরা কি জানি, আদর্শ গ্যাসের সূত্র কি জানি আমরা, ভিপি ইজিক্যাল টু এন আর টি। এনটা ধরো আমাদের 1 মোল, তাই হচ্ছে আমি এনটা লিখলাম না, তাহলে কি জানি ভিপি ইজিক্যাল টু আর টি। বাট হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় এই আর কে ধরা হয় কে। ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবককে ধরা হয় আমাদের কে, সর্বজনীন গ্যাস ধ্রুবক ধরা হয়। তো এইটাকে হচ্ছে আমরা কি বললাম, এটা কে ইজিক্যাল টু আর যেহেতু, সেজন্য আমি হচ্ছে এখানে কে এর জায়গায় আর বসাবো। স্বাভাবিক তাপমাত্রা চাপে আদর্শ গ্যাসের এখানে আমরা কে এর জায়গায় কি বসাই, আর বসাই। তো আমি কে এর জায়গায় আর টি বসালাম। বসানোর পরে এখানে ভিপি যা পিভি হতো তাই একই জিনিস করে টোরে। তুমি দেখো এখন কি আসছে, ভি ইজিক্যাল টু আমাদের কি আসছে দেখো, বলছে এম ভরের গ্যাসের আয়তন ভি গুণ এম ভাগ এম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বলছে এম ভরের গ্যাসের আয়তন, তো আমরা এই এই ভিটা তো একটা আয়তন তাই না, কোনো একটা গ্যাসের আয়তন। তো এম ভরের গ্যাসের আয়তনটা হচ্ছে ভি, তো ওই ভি আমি এম ভরের গ্যাসের আয়তনের জন্য কি বের করছি, ভি গুণ বড় হাতের এম বাই এম। তো এই জিনিসটা আমি আয়তনের জায়গায় বসাবো। বসানোর পরে দেখো আরটি, তারপরে আরটি এখানে রাখলাম। তো আমি এই ভিটা এই সাইডে রেখে এই এম আর এম, এই বড় হাতের এম উপরে যাবে, ছোট হাতের এম তো নিচে থাকে, এইটারে আমি কি করলাম এই সাইডে পাঠাই দিলাম। এই সাইডে পাঠালে কি হয়ে যায়, এম ছোট হাতের এম উপরে চলে যায়, তখন বড় হাতের এম নিচে চলে আসে। তো তখন দেখো আমরা একটা সূত্র জানি না, এই যে তোমাদের বড় ছোট হাতের এম, এটারে কিন্তু আমরা ডাব্লিউ বলতে পারি, ঠিক না? আমরা সবাই একটা সূত্র জানি না যে মোল মোল সংখ্যা মানে হচ্ছে ডাব্লিউ বাই এম। সো এখানে আমাদের কি আছে, পিবি ইজিক্যাল টু এন আর টি। তা ডাব্লু বাই এম যদি কোনো কিছুতে থাকে তার মানে কি, এন মোল সংখ্যা, তাহলে পিভি ইজিক্যাল টু এন আর টি, পিভি ইজিক্যাল টু এন আর টি। তাহলে মূলত এই পিভি ইজিক্যাল টু এন আর টি, এই সূত্রটা কোথা থেকে আসছে বুঝতে পারছো? এই সূত্রটা আসছে হচ্ছে তোমাদের বয়েল চার্লসের সমন্বয় সূত্র থেকে। ঠিক আছে, তো যারা আমরা আদর্শ গ্যাসের সমীকরণ, এই যে পরীক্ষায় মাঝে মাঝে আসে পি ভি ইজিক্যাল টু এন আর টি, এটা খুবই একটা কমন তোমার কোশ্চেন, এটার সূত্রের প্রমাণ আছে, পিভি ইজিক্যাল টু এন আর টি সূত্রের প্রমাণ করো। তখন আমরা পারি না, তো তখন আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে তোমরা লিখবা যে বয়েল আর চার্লসের সমন্বয়কৃত সূত্র থেকে আমরা পিভি ইজিক্যাল টু এন আর টি প্রমাণ করব। আর দেন তুমি তখন এতটুকু করে ম্যাথ করবা। ঠিক আছে, ওকে। এবার আসো মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক মানে কি, আমরা তো সবাই জানি মোলার গ্যাস ধ্রুবক মানে হচ্ছে আর। তাহলে দেখো আমরা জানি দেখো পিভি ইজিক্যাল টু এন আর টি, তাহলে আর ইজিক্যাল টু কি হয়, পিভি বাই এন টি। তাহলে এবার আমি কি বলছিলাম তোমাদের, যে ফিজিক্সের সূত্র বলার সময় নিচের দুইটারে একক ধরবার, উপরে যা আছে তাই লিখে দিবা, দেখবা হচ্ছে তোমার সূত্র হয়ে গেছে। তার মানে নিচে আমাদের বলছে মোলার গ্যাস ধ্রুবক বলে, তাহলে আমি মোলার গ্যাস ধ্রুবকের সূত্র জানি, সূত্র থেকে আমি সংজ্ঞা বানাবো। ঠিক আছে, নিচের দুইটারে একক ধরবো, তার মানে 1 মোলার গ্যাসের, এটা টি মানে কি, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয়। ওকে, তোমরা যারা তাপগতিবিদ্যার ক্লাস করছো ফিজিক্সে, তারা সবাই জানার কথা যে ডাব্লিউ ইজিক্যাল টু পি ডিভি। ঠিক আছে, তার মানে ডিভি মানে কি, মানে একদম ক্ষুদ্রতি ক্ষুদ্র আয়তন। বাট আমরা তো জিনিসটা এভাবেও লিখতে পারি যে ডাব্লিউ ইজিক্যাল টু পিভি, এই জিনিসটাও লিখতে পারি না? তো এই কথাটা এখানে লেখা আছে যে হচ্ছে এই পিভির একত্রে তাহলে কি বলা হয়, কাজ বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করে যে পরিমাণ কাজের প্রয়োজন হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর বলে, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে কাজ কেন বলছে বুঝতে পারছো তো, এই যে পিভি মানে হচ্ছে কাজ, আমরা তাপগতিবিদ্যায় পড়ে আসছি পিডিভি ইজিক্যাল টু ডাব্লিউ, বা ওটা হচ্ছে তখন ছিল ডিভি। ডিভি মানে হচ্ছে তোমার অন্তরীকরণ, যে ডিফারেন্সিয়েশনের ডি থেকে ডি আসছে। ঠিক আছে, তো ওই পিভি যাই হোক, বাট ভি তো ছিল তাই না, তো ওই ভিও যায়, এই ভিও তা, পি আর ভি ইজিক্যাল টু ডাব্লিউ। ঠিক আছে, ওকে। দেখো, তাইলে এবার আমরা যে জিনিসটা পড়বো, এটা আমরা পড়লাম আর ইজিক্যাল টু, তাহলে আর এর মান আমরা এসআই এককে আর এর মান কত জানি, 8.314 জুল পার মোল পার কেলভিন এসআই এককে। আর যে তাপমাত্রায় বরফ গলে বা জমতে শুরু করে, এই কোয়েশ্চেনটা মাঝে মাঝে আসে, এসটিতে যে পরিমাণ তোমার যে তাপমাত্রায় বরফ গলে বা জমতে শুরু করে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এসপিতে হচ্ছে সেটা 76 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু পড়ে রাখবা। এবার চলো আমি হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট সূত্র দেখাই তোমাদের। এইখানের সূত্রগুলা
খুবই কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এইখানে ম্যাথে খুব আসে এগুলো, ঠিক আছে? এই সূত্রগুলো একটু পড়ে রাখবা। দেখো সূত্র, আমরা এই সূত্রটা সবাই জানি যে বয়েল চার্লস এবং রেনোর সূত্র, সব সূত্র মিলাইয়া আমাদের বয়েলের সূত্র কি ছিল? পি সমানুপাতিক ভি। চার্লসের সূত্র কি ছিল? ভি সমানুপাতিক টি। রেনোর সূত্র কি ছিল? পি সমানুপাতিক টি। এই সব সূত্র মিলাইয়া একত্রে আমরা একটা সূত্র আমরা বের করতে পারি, সেটা হচ্ছে P1 V1 এই সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করব, ঠিক আছে? তো এখানেও তার ব্যতিক্রম লিখি না, এই সূত্রটা লিখছি। এই সূত্র থেকে আমার অনেকগুলো সূত্র বের হয়, সেই জিনিসগুলো আমি একটু দেখি। হ্যাঁ, যখন তাপমাত্রা স্থির থাকে, এই যে বয়েলের সূত্র P1 V1 ইজিক্যাল টু P2 V2, যেখানে T1 ইজিক্যাল টু T2, মানে হচ্ছে তোমার তাপমাত্রা স্থির। আর এখানে যখন চাপ স্থির থাকবে তখন হচ্ছে আমাদের V1/T1 ইজিক্যাল টু V2/T2, ওই যে চাপীয় সূত্র। আর যখন আয়তন, সরি এটা চাপীয় সূত্র না, এটা চার্লসের সূত্র। আর যখন আয়তন স্থির থাকে তখন হচ্ছে আমাদের চাপীয় বা রেনু সূত্র P1/T1 ইজিক্যাল টু P2/T2। এই তিনটের সমন্বয়কৃত সূত্র হচ্ছে এটা। ওকে, এবার দেখো গ্যাসের ঘনত্বের সমীকরণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো করে বুঝবা আমি কি বলতে চাইতেছি, খুব ভালো মতন বুঝবা। দেখো এখানে লেখা আছে গ্যাসের ঘনত্বের সমীকরণ। এই যে সূত্রটা আছে, এই সূত্র থেকে আমি গ্যাসের ঘনত্বের সমীকরণ বের করব। তো চলো দেখি আমরা কেমনে বের করব। কি বলছি, হেডলাইন কি ছিল? গ্যাসের ঘনত্বের সমীকরণ। তো এখানে আমি ফার্স্টে লিখি গ্যাসের ঘনত্বের সমীকরণ। তো আমাকে দেখো কোনো কিছুর সমীকরণ, কোনো কিছুর ঘনত্বের সমীকরণ, তার মানে ঘনত্ব জিনিসটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা প্রকাশ করা হয়। আমরা সবাই জানি ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমি বলছি কোন সূত্র থেকে আমি জিনিসটা প্রমাণ করব? এই সূত্র থেকে আমি প্রমাণ করব যে V1P1/T1 ইজিক্যাল টু V2P2/T2। এখান থেকে আমি কি করব? প্রমাণ করব, ঠিক আছে? তাহলে একটা কথা দেখো, আমি জিনিসটাকে এইভাবে করে লিখতে পারি না, এই সূত্রটাকে আমি এভাবে করে লিখতে পারি না যে V1/T1কে, না এখানে হচ্ছে আমি P1 আর T1কে আলাদা রাখবো, কারণ ভি দিয়ে আমার কাজ আছে। তার মানে আমি এভাবে করে আলাদা করে রাখলাম P1/T1, আমার ভি দিয়ে আলাদা কাজ আছে, তাই আমি V1 আলাদা করে রাখলাম। এটা আলাদা মানে কি, উপরেই তো আছে, কারণ নিচে 1, এটা উপরে আছে, এটা উপরে আছে। সো এখানে আমি লিখলাম P2/T2 আর এটা V2। ভিটা কেন আলাদা লিখলাম? কারণ ভি দিয়ে আমার কাজ আছে। আচ্ছা দেখো তো, একটা সূত্র তোমাদের পড়াইছিলাম, মনে আছে কিনা, যে রো ইজিক্যাল টু, তোমরাও পড়ে আসছো 19-এ, রো ইজিক্যাল টু M/V, এটা মনে আছে না? তাহলে ভি ইজিক্যাল টু কত? ভি ইজিক্যাল টু হচ্ছে M/রো। রো ইজিক্যাল টু M/V হলে ভি ইজিক্যাল টু কত হয়? M/রো হয়। ভিটা এদিকে চলে যাবে, রোটা এদিকে চলে যাবে, তাহলে ভি ইজিক্যাল টু M/রো হয়। ওকে, তাহলে এখন আমি ভি এর বদলে লিখতে পারি না M/রো, বাট আসলে ভর তো খুব একটা চেঞ্জ হয় না, ভর প্রশ্নে একটাই দেওয়া থাকে, ঘনত্ব চেঞ্জ হবে। তার মানে V1-এর জায়গায় আমি লিখবো ρ1, আর V2-র জায়গায় লিখবো আমি ρ2, বাট এমই থাকবে। তো আমি জিনিসটা যদি এভাবে করে লিখি P1/T1, V1-এর জায়গায় যদি আমি লিখি M/ρ1 ইজিক্যাল টু P2/T2 ইজিক্যাল টু M/ρ2, কোনো কি প্রবলেম? কোনো প্রবলেম নাই। ওকে, দেখো এবার আমি যে জিনিসটা করব, এই দুই পাশে যেহেতু যেহেতু তোমাদের সেমই দেওয়া থাকে, তার মানে দুই পাশে যদি সমজাতীয় রাশি থাকে আর সেটা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা সে দুইটারে উঠাই দিতে পারি, তাই না? তো এখন আমি লিখে নিব যে P1, এই দুই পাশে কিন্তু কাটাকাটি, কারণ এই দুই পাশে সেম জাতীয় জিনিস থাকলে, গুণ আকারে থাকলে সেটা আমাদের কাটাকাটি। বাট এখানে যদি আমাদের প্লাস থাকতো, যদি প্লাস থাকতো, তো তখন আগে ফার্স্টে এমটারে আমি কমন নিয়ে দেন আমি কাটতে পারতাম। কারণ ধরো এই পাশে আমার, এখানে ধরো প্লাস থাকলো, এখানে প্লাস থাকতো, এখানে প্লাস থাকতো, তখন কিন্তু ফার্স্টে আমি এমটারে কমন নিয়ে তারপরে আমার কিন্তু কাটতে হতো, এই পাশের এম আর এই পাশের এম কাটতে হতো, কারণ দুই পাশের সমজাতীয় রাশি যদি গুণ আকারে থাকে তখনই কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো, ঠিক আছে? তো এবার তো দেখো প্লাস প্লাস নাই, তাই আমি দুই পাশে সমজাতীয় রাশি আসতে গুণ করে দিচ্ছি, বাট এখানে তো আর কিছু মিলে নাই, তাই আমাদের কাটাকাটি করার আর বিষয় না। তো এই সাইডে আমাদের যা যা থাকলো, তাইলে P ইজিক্যাল টু T1 ρ1 ইজিক্যাল টু P2 ইজিক্যাল টু T2 ρ2, ঠিক আছে? তো দেখো আমাদের যদি কখনো ম্যাথ আসে এরকম, তাহলে আমাদের তখন এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। বোঝা গেছে? ওকে, তাহলে চলো আমরা একটু খাতায় চলে যাই, দেখি আবার খাতায় কি লিখছে। হ্যাঁ, আমি যা যা কথা লিখছি খাতায় ঠিক তাই তাই কথাগুলাই লেখা আছে।
তাহলে এবার দেখো, যদি তোমাদেরকে বলে দেয়, আবার যদি কখনো তোমাদেরকে এমন কোয়েশ্চেন আসে যে যদি তাপমাত্রা স্থির থাকে, যদি এরকম কথা বলে যে এই ম্যাথটাতে মানে ঘনত্বের ম্যাথ দিল, তখন বললো তাপমাত্রা স্থির আছে, তাহলে হচ্ছে এখন তুমি চাপ এই চাপ দেওয়া আছে, তাহলে তুমি ঘনত্ব বের করো, বা এই ঘনত্ব দেওয়া আছে, তুমি চাপ বের করো। তখন একটা জিনিস মনে রাখবা যে তাপমাত্রা যদি কখনো স্থির থাকে, কি বলছি, তাপমাত্রা যদি কখনো স্থির থাকে তাহলে ওকে, ঠিক আছে। তাপমাত্রা যদি কখনো স্থির থাকে তাহলে তোমাকে যে জিনিসটা করতে হবে, তখন আমাদের কি T1 = T2। তাপমাত্রা স্থির থাকলে দেখো আমরা কি করেছিলাম, T1 = T2, তখন আমরা তাপমাত্রা ধরে নিয়ে বাকিটা নিয়ে কাজ করছি। তো এই সূত্রে যদি তাপমাত্রা স্থির থাকে, এই যে T1 T2 আছে, তখন তাপমাত্রা স্থির মানে কি T1 = T2। আচ্ছা, স্থির থাকা মানে কি সে আর বিক্রিয়া মানে সে আর ভিতরে কোনো কাজ করবে না, স্থির অবস্থায় থাকবে। তখন T1 আর T2 সেম হয়ে যাবে, স্থির থাকবে। তো তখন আমরা T1 আর T2 বাদ দিয়ে P1/ρ1 = P2/ρ2 লিখবো না? তো তখন আমরা সেই জিনিসটাই লিখছি। তো এইটা হবে তখন সূত্র, যখন তাপমাত্রা স্থির বলে দিবে। এবার আসো, তাপমাত্রা স্থির হলে চাপ ও তার ঘনত্বের সমানুপাতিক। আমরা তো জানি এই যে P1/P2 = ρ1/ρ2। এটা আমাদের কি, পি আর রো, সবসময় মনে রাখবা চাপ আর ঘনত্ব কিন্তু সমানুপাতিক সম্পর্ক। কি বলছি, চাপ আর ঘনত্ব। এই দেখো, চাপ হচ্ছে আমরা প্রকাশ করি পি দিয়ে, ঘনত্ব প্রকাশ করি রো দিয়ে, দুইটাই কি সমানুপাতিক সম্পর্ক। মনে রাখবা দুইটাই দেখতে একই রকম, ভাই বোনের মতো, দুইটার সম্পর্ক হচ্ছে কি সেম। এবার দেখো, এবার যে জিনিসটা করছি সেটা হচ্ছে চাপ স্থির হলে ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। আচ্ছা যাই হোক, এখানে যে জিনিসগুলো মূলত বুঝাইতে চাইছি, যে ধরো হচ্ছে তোমার এবার যদি তোমার ধরো চাপ পরীক্ষায় না দেওয়া থাকে, ধরো তুমি এই সূত্র দিয়ে তুমি অনেকগুলো সূত্র বের করতে পারবা। দেখো আমরা সূত্রটা কি পড়ে আসছি, যে P1 = T1, ρ1 = P2 T2 এরকম পড়ে আসছি না জিনিসটা, সূত্রটা তো এরকমই পড়ছি, তাই না? তো দেখো, এখন তোমার ধরো তাপমাত্রা স্থির তোমাকে বলে দিল, তখন তুমি এভাবে করে ম্যাথ করো, P1 ρ1 = P2 ρ2, এটা করে অ্যান্সার করবা। আর দেখো এটা তাই লেখা আছে, ঠিক আছে, P1 P2/ρ1 ρ2। এবার বলতে পারো এখানে P1 P2 লেখা আছে, কোনো সমস্যা নাই। দেখো, আমি P2 যদি এখানে নিয়ে আসি, তাহলে P1/P2 = ρ1/ρ2, এভাবে করে তুমি লিখবে, একভাবে করে লিখলেই হয়, তখন তোমাকে একটা অ্যান্সার করতে যাবে। এবার ধরো তোমার দেওয়া থাকলো পরীক্ষায়, এবার পরীক্ষা দেওয়া ছিল ধরো টি স্থির দেওয়া আছে, বাট নেক্সট একটা কোশ্চেন আসলো যে এখানে হচ্ছে তোমার এরকম করে বলা থাকলো চাপ দেওয়া থাকলো না, চাপ যদি দেওয়া না থাকে, ঠিক আছে, দেওয়া থাকলো না, তখন তুমি কি করবা? তখন তো তোমার পি আর টি নিয়ে কাজ করতে হবে। তখন তুমি কি করবা বলো? ফার্স্টে তুমি এই জিনিসটুকু লিখবা যে T1 ρ1 = T2 ρ2, এটুকু আমরা জানি না। তাইলে দেখো, এখন আমরা লিখবো যে ρ1/ρ2। দেখো, ρ1/ρ2 = T2/T1, ঠিক আছে। তো কি জিনিসটা করলাম, প্রথমে যে জিনিসটা আছে সেই জিনিসগুলো ফার্স্টে লিখবা, তারপরে দেখো রো1 আছে, রো ওয়ানের নিচে রো2 লিখে দিবা, টি2 আছে, টি2 এর জায়গায় টি1টা লিখে দিবা, ঠিক আছে। তো এই হলো মেনলি আমাদের জিনিসপাতি। তো এই হলো জিনিস, ঠিক আছে। সো এখন আমাদের যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই জিনিসটা তো পুরোটা বোঝানো শেষ, যে হচ্ছে আমাদের যদি এই যে জিনিসটা বোঝাইলাম, যে হচ্ছে যদি তাপমাত্রা স্থির থাকে তখন এই সূত্র, আর যদি পি দেওয়া না থাকে তখন এই সূত্র ব্যবহার করে লিখবা, ঠিক আছে। মেইন এই জিনিসটা আমাদের আসছে কোথা থেকে, এই ঘনত্বটা আসছে কিন্তু মূলত বয়েল, চার্লস এবং রেনোর সূত্র সমন্বয়কৃত সূত্র, এটা থেকে আসছে। এই সূত্রটাতে যখন তোমার তাপমাত্রা স্থির থাকবে তখন এমনি করে, ঠিক আছে। তো আসলে কি তোমাদের এখন তোমরা বলতে পারো এই সূত্রের অ্যাপ্লিকেশন বা এই সূত্রের মানে প্রতিপাদন কেন পড়াচ্ছি, এই সূত্রের প্রতিপাদন পড়ানোর মানে হচ্ছে তোমাদের যাতে মনে থাকে, নাহলে এতগুলো সূত্র যদি তুমি আলাদা আলাদা করে পড়তে চাও, তখন তোমার মাথাটা কিন্তু গোলা যাবে। বাট তুমি যদি ভেঙে ভেঙে বুঝো যে আসলে কোথা থেকে সূত্র আসছে, নিজে পরীক্ষার হলে সূত্র বানায় অ্যান্সার করতে পারবা। বাট এতগুলো সূত্র মুখস্থ করতে গেলে আফটার অল কিছুই মনে থাকবে না। এবার দেখো, গাণিতিক সমস্যা বলি, খুব ইম্পর্টেন্ট। গাণিতিক সমস্যা বলে এখানে আছে আমাদের P1V1/T1 = P2V2/T2, এটা দিয়ে আমাদের ম্যাথ আসতে পারে PV = nRT, PV = m/m/RT, মানে এটাও যায় এটাও তাই, এটা হচ্ছে ছোটদের এম না দিয়ে তুমি ডাব্লিউ দিতে পারো। আর যে P1/P2 = ρ1/ρ2, T1 T2 = ρ2/ρ1,
একটু আগে যা শিখালাম সেগুলোই আর কি। এবার দেখো আমাকে একটা কোশ্চেন করছে 0.64 মিটার পারদ চাপে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 5.7 গুণ 10⁴ মিটার কিউব প্রমাণ তাপমাত্রা ও চাপে ওই গ্যাসের আয়তন কত? ঠিক আছে, তো এই জিনিসটা দেখো আমরা জাস্ট হচ্ছে সবসময় আমি তো তোমাদের বলছিলাম তাই না যে তোমাদের যখন হচ্ছে এরকম যখন হচ্ছে দুইটা বা তিনটা হচ্ছে তোমার দুইটা করে বা দুইটা করে তোমার আয়তন, দুইটা করে চাপ, দুইটা করে তাপমাত্রা থাকবে, সর্বপ্রথম তোমার যে জিনিসটা করতে হবে উভয় পাশে তোমার একক মিলাইতে হবে। তো এখানে ধরো আমাদের পারদ চাপ আছে, এখানেও আমাদের পারদ নিয়ে যেতে হবে, বা এখানে আমার প্যাসকেল থাকলে ওটার আমার প্যাসকেলে নিয়ে যেতে হবে, তো এরকম আর কি। তো এভাবে সমন্বয় করে দেখো তোমার আয়তন চাইছে, আয়তনটা বের করবা। ঠিক আছে, যা যা দেওয়া আছে সেই ডাটাগুলো বসে তুমি আয়তনটা বের করছো। এই ম্যাথটা ইজি আছে, এটা আর আমি বুঝাইলাম না। এবার আসো এই ম্যাথে, দেখো এখানে কি বলছে। আচ্ছা, সো দেখো এখানে এখানে আমি তোমাদের জন্য কোশ্চেন দিছি, এই কোশ্চেনগুলো তোমরা হোমওয়ার্ক করবা। ঠিক আছে, এই যে দেখো সাইডে আমি লিখে দিচ্ছি P1V1 = P2V2, এটা এই সূত্র দিয়ে করবা। এটা হচ্ছে V1/T1 = V2/T2। দেখবা আগে কোন কোন ডাটা দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে আমাদের একটা চাপ দেওয়া আছে, আর এখানে হইতেছে আমাদের তাপমাত্রা দেওয়া আছে, আর এখানে আমাদের আয়তন দেওয়া আছে, বাট আমাদের চাইছে কি আয়তন চাইছে, তাই না? তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, দেখো বলছে এত পারচাপে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এত, প্রমাণ তাপমাত্রা স্থির চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। দেখো তো এখানে আমাদের চাপ হচ্ছে একটা দেওয়া আছে, আর কি কোনো চাপের কথা বলা আছে? বলা নাই। এখানে জাস্ট হচ্ছে তোমার একটা তাপমাত্রার কথা বলা আছে, আর এখানে বলা দেওয়া আছে প্রমাণ তাপমাত্রা। আর এখানে প্রমাণ তাপমাত্রা মানে কি এসটিপিতে তাপমাত্রা কত। ঠিক আছে, তো 34 ডিগ্রি সেলসিয়াস বলা আছে, আর এসটিপিতে তাপমাত্রা কত সেটা তোমরা লিখবা। এবার দেখো, আর এইখানে আমাদের আয়তন দেওয়া আছে, আর এই আয়তনটা চাইছে, তাহলে আমাদের চাপের কি ব্যবহার করার দরকার আছে? সেজন্য আমি এখানে V1/T1 = V2/T2 দিয়ে করছি। ঠিক আছে, তো এরকম করে তুমি এই তিনটা ম্যাথ করে ফেলবা। এবার দেখো জলাশয়ের গভীরতা নির্ণয়, এই জলাশয়ের গভীরতা নির্ণয়ের প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একটু দেখো, এগুলো সাধারণত বয়েলের সূত্র ব্যবহার করে হয়ে থাকে জলাশয়ের গভীরতা নির্ণয়ের ম্যাথগুলো। তো এই ম্যাথগুলো একটু খেয়াল করো। দেখো জলাশয়ের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে আমি হচ্ছে একটা মানে একটা চিত্র আঁকছি এখানে। তো মনে রাখবা যে জলাশয়ের গভীরতায় যদি হচ্ছে বাষ্পচাপ তোমার উপরে থাকে, সেক্ষেত্রে বাষ্পচাপ শুধু পি ধরা হয়। আর মানে যদি তোমার যদি হচ্ছে ধরো কোনো একটা জিনিস তুমি ফেলাইলা, সেই জিনিসটা যদি তুমি ভিতরে যদি তুমি এখন বের করতে বলো, চাপ বের করতে বলো, তো তখন ওই জিনিসটার চাপ উপরে থাকলে শুধু তার বায়ুচাপ ধরা হয়। উপরে তো শুধু বায়ু থাকে, জলাশয়ের উপরে কি শুধু বায়ু নেয়? উপরে তো আর পানির ততটা প্রভাব থাকে না। বাট নিচে মধ্যবর্তী অবস্থায় যখন থাকবে, জলাশয়ের মধ্যবর্তী অবস্থায় যদি থাকবে, তখন বস্তুটা চাপ নির্ণয় করতে বলে এটা কিন্তু বায়ুরও চাপ থাকবে, কারণ পানির মধ্যে কি বায়ু থাকে না, অক্সিজেন থাকে না। তো তখন তোমার ওই পানির এটার মধ্যে তোমার বায়ু চাপও থাকবে, তোমার এটার মধ্যে তোমার পানির চাপও থাকবে। তো বায়ুর চাপকে আমরা ধরলাম পি, আর পানির চাপের তো জানোই H ρg, তাই না? পানির চাপের ফর্মুলা কি? পানির চাপের ফর্মুলা হচ্ছে H ρg। আর যদি তোমার ওই যেই বস্তুটা তুমি ফেলালে ওটা যদি নিচে থাকে, নিচে যদি তোমাকে বলা হয় যে নিচে তোমার চাপ কত, তো তখন তোমার দুইটা চাপ হিসাব করতে হবে, একটা হচ্ছে পানি চাপ, বায়ু চাপ। পানি চাপ তো আমরা জানি H ρg, আর বায়ু চাপ হচ্ছে পি। তার মানে মধ্যবর্তী থাকুক আর নিচে থাকুক, দুইটার বেলায় আমার বায়ু চাপও লাগবে, পানি চাপও লাগবে, কারণ পানির মধ্যে তো বায়ুরও একটা চাপ আছে। বাট উপরে যদি বস্তুটা থাকে তখন জাস্ট আমরা বায়ুর চাপ ক্যালকুলেট করব, পানির চাপ ক্যালকুলেট করব না। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে এই যে বলছিলাম তলের চাপ P = H ρg, বায়ুর চাপ শুধু পি, আদর্শ বায়ুর চাপ এসটিপিতে P = 1.013 গুণ 10⁵ নিউটন/মিটার স্কয়ার। ঠিক আছে, এবার দেখো কোনো জলাশয়ের তল, এইটা কিন্তু মনে রাখো যে আদর্শ বায়ুচাপ এসটিপিতে কত। ঠিক আছে, আর হচ্ছে ওই যে একটু আগে একটা ম্যাথ করালাম যে হচ্ছে আদর্শ তাপমাত্রা মানে এসটিপিতে তাপমাত্রা কত সেটা দিবা, আর এসটিপিতে তাপমাত্রা কত সেটা নিজেরা বের করে তারপরে নিজেরা লিখবা। আচ্ছা ঠিক আছে, বলেই দিই তাইলে হচ্ছে 273 কেলভিন করে করবা। ঠিক আছে, বলেই দিলাম, কারণ আবার খুঁজতে গেলে তোমাদের অনেক টাইম লাগতে পারে আর ইচ্ছা। সো এখন যাই হোক, ওটা হচ্ছে ওইভাবে করবা। এবার দেখো, এবার আমাদের কোশ্চেন আসছে কোনো জলাশয়ের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ উপরে
আসলে তার আয়তন 5 গুণ হয়, জলাশয়ের গভীরতা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো চলো প্রথমে আমি হচ্ছে যে বুদবুদ টুদবুদ দিয়ে কোশ্চেন থাকলে, জলাশয় দিয়ে কোশ্চেন থাকলে প্রথমে আমি চিত্রটা আঁকি চলো। তো আমি প্রথমে একটা চিত্র আঁকলাম। বলছে আমাদের একটি জলাশয়ের তলদেশ হতে বায়ু বুদবুদ উপরে আসলো। তো এই যে জলাশয়ের তলে ছিল, এটা হচ্ছে উপরে আসছে। আর এর আয়তন তখন কি হয়েছে, প্রথমে যে আয়তন ছিল তার থেকে 5 গুণ আয়তন হয়েছে। জলাশয়ের গভীরতা আমাদের নির্ণয় করতে বলছে। আমি বলছিলাম জলাশয়ের ম্যাথ আসলে চোখ বন্ধ করে প্রথমে বয়েলের সূত্রটা লিখবা। প্রথমে বয়েলের সূত্রটা লিখলাম। এবার দেখো, আচ্ছা একটা কথা খেয়াল করো তো, একটু আগে তোমাদের কি বলছি, যখন তোমাদের পানির নিচে যখন তোমাদের কোনো একটা মানে বায়ুটা থাকবে, তখন যে আমাদের যে চাপ হবে, সেই চাপের মধ্যে আমার তোমার বাতাসের চাপও ধরা হবে, আর সেই চাপের মধ্যে তোমার পানির চাপও ধরা হবে, বায়ুচাপ পানির চাপ দুইটাই ধরা হবে। তো এই যে যে আমাদের নিচের যে চাপটা, এর নিচে থেকে উপরে উঠছে, তার মানে পানির চাপ প্রথমে P1 নিচে ছিল, তারপরে তো P2 উপরে উঠে P2 হয়েছে। তাহলে এখন P1 এর জায়গায় আমি হচ্ছে বায়ুর চাপও আলাদা করে বসাবো, পানির চাপও আলাদা করে বসাবো। তো বায়ুর চাপ হচ্ছে P, আর পানির চাপ হচ্ছে এইচ রোজি। তো এই দুইটা একসাথে লিখলাম, আর V1 লিখলাম। আর P2 কি লিখছি, P2 হচ্ছে আমাদেরকে বের করতে বলছে যে উপরে উঠে আসলে কি বলছে এখানে, উপরে উঠলে 5 গুণ, জলাশয়ের গভীরতা কত। ও আচ্ছা ঠিক আছে। তো এখানে আমাকে P2 বের করতে বলে, আমাকে এইচ বের করতে বলছে। তো আমি P2 লিখলাম, P2 আমার কিছু নাই। তো এখানে মানে মেইনলি বায়ুর চাপ বলতে কি বোঝায়, এই বায়ুর চাপটা বলতে এটা তো শুধু বায়ুর চাপই বোঝায়, তাই না? তো এখানে আমি শুধু P2 লিখে রেখে দিলাম, কারণ উপরে যদি কোনো বস্তু চলে যায় সেটা তো চাপ ন্যাচারালি যায়, ওইটা চাপও তাই, সেজন্য উপরে আমি ওই চাপটা শুধু শুধু আমি P2 এখানে লিখে রাখছি। আর ভি বলছিল আমার শুরুতে যা ছিল আয়তন তার 5 গুণ হয়েছে, তাহলে আমি V2 ইজিক্যাল টু তোমার হচ্ছে 5 গুণ, মানে প্রথমেটা ছিল, প্রথমে যদি V1 থাকে, প্রথমেরটা আয়তন যদি আমার V1 থাকে, প্রথমের আয়তন যদি আমার V1 হয়, এই V2 হয়ে যাবে আমার 5টা V1-এর সমান হয়ে যাবে, কারণ প্রথমের থেকে 5 গুণ হয়ে যাবে। তাই আমি এটাকে 5 গুণ V1 লিখতে পারি। একটু আগের ম্যাথে আমি বলে আসছি, সমজাতীয় রাশি যদি আমাদের গুণাকারে থাকে পাশাপাশি, তাহলে আমি সেটাকে কাটতে পারি। তাহলে দেখো এই V1টা গুণাকার আছে, V1টা গুণাকার আছে, দুইটা দাও কেটে। তাহলে আমার এখানে কি থাকে জিনিসটা, P1 ইজিক্যাল টু এইচ রো জি, আর এখানে হচ্ছে 5P। হুম, 5টা তোমার কি থাকে, 5টা হচ্ছে তোমার পি থাকে। এবার দেখো এখানে, এখানে থেকে পিটা আমি এখানে মাইনাস করাই। মাইনাস করলে কি হবে, এখন তোমরা আবার আমারে বলতে পারো যে এখানে আমি হচ্ছে তোমার P1 ইজিক্যাল টু পি, মানে বায়ুচাপ ধরছি, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে পানির চাপ ধরছি, আর এখানে বায়ুচাপ শুধু বায়ুচাপ ধরছি, তাই আমি এটার P2 জায়গায় পি লিখছি। এই P2 জায়গায় আমি পি লিখছি, ঠিক আছে, শুধু বায়ুচাপ ধরছি। আর এটার হচ্ছে বায়ুচাপ প্লাস পানিচাপ, সেজন্য এরকম করে লিখছিলাম, বায়ুচাপ প্লাস পানিচাপ। ওকে, এবার আমি পিটারে এখানে আমি মাইনাস করতে পাঠাই। কেন আমি মাইনাস করতে পাঠালাম, কারণ এটা তো যোগ বিয়োগ আকারে আছে, সেজন্য এটা আমি মাইনাস করতে পাঠালাম। এবার ভাগ দিও না, ঠিক আছে, এটা আমি মাইনাস করতে পাঠালাম। তাহলে 5P থেকে একটা পি মাইনাস গেলে 4P থাকে। তাহলে এইচ ইজিক্যাল টু কি থাকলো, 4P বাই রোজি। এইচ ইজিক্যাল টু 4P বাই রোজি। পি এর মান কত বসাও, পি এর মান কত দেওয়া আছে আমাদের, বলছিল যে হচ্ছে তোমার আম, জলাশয়ের তলদেশ হতে একটি বুদবুদ উপরে আসলে 5 গুণ হয়। ওকে, তাহলে পি এর মান যদি কিছু না বলে দেওয়া থাকে, তাহলে আমরা কি ধরবো, আদর্শ মান ধরবো, ঠিক আছে। পি এর আদর্শ মান কত, এই যে বায়ুর চাপ শুধু P1, বায়ুর চাপ যদি শুধু P1 হয়, তখন আদর্শ মান এসটিপিতে কত হয়, 1.013 গুণ 10 টু দি পাওয়ার নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে আমি এই পুরাটা না লিখে জাস্ট 10 টু দি পাওয়ার 5 লিখলেও হবে। সেজন্য দেখো 4 গুণ 10 টু দি পাওয়ার 5 লিখলাম। আর তোমার পানির ঘনত্ব আমরা কত জানি, 1000। তো 1000 কেজি পার মিটার কিউব, এখানে 1000 কেজি মিটার কিউব, জি এর মান 9.8, এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম। ম্যাথ কি অনেক সহজ না? এবার দেখো আমাদের গভীরতা নির্ণয় করার কিছু সহজ পদ্ধতি আছে। এটা তো আমরা মানে দেখলাম সৃজনশীল আসলে কেমনে লিখবো, বাট এমসিকিউতে যদি কখনো আসে তখন আমরা কিভাবে লিখবো চলো একটু দেখে নিই। ধরো আয়তন থাকলে গভীরতা, এই দেখো আয়তন আছে, আমাদের গভীরতা নির্ণয় করতে বলছে, তখন আমাদের শর্টকাট হচ্ছে এইচ ইজিক্যাল টু n-1 P বাই রোজি। চলো এটা এটা করে দেখো হয়েছে কিনা। তো আমাদের আয়তন মানে আমাদের গভীরতা যদি নির্ণয় করতে পারলে, যত এন মানে হচ্ছে যত গুণ দেওয়া থাকবে, 5 গুণ দেওয়া ছিল, তাইলে হচ্ছে 5 - 1 করলে 4P বাই রোজি। তাহলে 4P বাই রোজি আমরা কত কাহিনী করে বের করলাম, আর এখানে এক চান্সে বের করে ফেলছি। দেন সূত্র বসাবো, অ্যান্সার শেষ। আর যদি ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে, তবে এইচ ইজিক্যাল টু মানে যত গুণ দেওয়া থাকবে এন
কিউব মাইনাস 1 ইন্টু পি বাই রো জি। আর যদি গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এইচ ইজ ইকাল টু এন স্কোয়ার মাইনাস পি আর রো জি। এইটা তো গেল ব্রড আকারে। যদি হচ্ছে তোমাদের সৃজনশীলে আসে তাহলে সেক্ষেত্রে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এখান থেকে তোমার আর এর মানটা বের করতে হবে। আর গোলকের ক্ষেত্রফল হচ্ছে এ ইজ ইকাল টু পাই আর স্কোয়ার। এখান থেকে আর মান বের করতে হবে। আর এন হলো কত গুণ বোঝায়, ঠিক আছে? এগুলো আমরা সিকুতে ইউজ করব না। এই তিনটা হচ্ছে আমাদের শর্টকাট। তো এই নিয়ম দুইটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শিখবো, যে এখানে কেমনে করে ফার্স্টে ব্রড আকারে শিখে তারপরে হচ্ছে পরবর্তী আকারে যাব। আর এগুলো হচ্ছে আমাদের পরের দিনের লেকচার। পরের দিনে এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। এই যে তোমার বর্গমূলীয় গড় বর্গবেগ খুবই মজার পড়া, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।